এক নম্বর সুপার পাওয়ার আর আমেরিকা থাকবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন। ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটে নেতানিয়াহুর উপর হামলা হয়েছে, শুধু টোল না, একেবারে চীনা মুদ্রা ইউয়ানে, নট পেট্রোডলার, ইউয়ানে দিয়ে এই টোল দিয়ে তারপরে পার হতে হচ্ছে। যে পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী মিডিয়া হচ্ছে রয়টার্স। পুতিনকে মানুষ বুঝতে পারেনি। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো এটা ইরানের জন্য যুদ্ধের ক্ষেত্রে এক ধরনের আশীর্বাদ ছিল। পেট্রোডলারের অবস্থান দুর্বল হলেই আমেরিকা ভীষণভাবে ওয়ার্ল্ডে দুর্বল হয়ে পড়বে। সারা বিশ্বের সব দেশের প্রতি সে আহ্বান জানিয়েছে যে যাদের গোল্ড মার্কিন ফেডারেল রিজার্ভে আছে তারা সব বিক্রি করে দাও, যে কোনো মুহূর্তে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিজ করে নিতে পারে। ডেইলি টাইমসে বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে আমরা জানি যে সবাই ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধবিরতি হয়েছে 2 সপ্তাহের জন্য। কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে ইরানও দাবি করছে এবং ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে মিছিল বের করেছে যে যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা যুদ্ধে বিজয়ী হয়েছে। কে আসলে বিজয়ী হয়েছে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইরান রেডিওর সাবেক সম্পাদক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ইলিয়াস ভাই। কে যুদ্ধে বিজয়ী হয়েছে? আপনি তো যুদ্ধ দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন, বিভিন্ন ভিডিও তৈরি করছেন, আপনার মতামত দিচ্ছেন, লেখালেখিও করছেন। কে আসলে যুদ্ধে জড়িয়ে হয়েছে? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে যুদ্ধে আসলে আপাতত যদি বিজয়ী দাবি করার প্রশ্ন আসে তাহলে ইরানই বলবো যে সেই জায়গায় এগিয়ে। কারণ ইরানের সরকার পরিবর্তনের জন্য যে যুদ্ধ শুরু করেছিল, ইরানের পরমাণু কর্মসূচি একেবারে বানচাল করে দেওয়ার, মানে একদম নিষ্ক্রিয় করে দেওয়া, যেটা বোঝায় একদম শেষ করে দেওয়া, সেটার লক্ষ্য নিয়ে এই যুদ্ধ শুরু করেছিল। তারপরে আপনার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এটা একদম তছনছ করার জন্য। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী যখন ইরান বন্ধ করে দিল, সেই হরমুজ প্রণালী খুলে দেয়া একটা লক্ষ্য হয়ে দাঁড়ালো ইসরায়েল এবং আমেরিকার। বাট নানা চেষ্টা চালিয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ, ব্যাপকভাবে। এবং এই যে যুদ্ধবিরতির আগ পর্যন্ত যে আলটিমেটাম দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে, ট্রাম্পের পক্ষ থেকে, তাতে তো এই কথাই ছিল যে হরমুজ প্রণালী খুলে না দিলে একেবারে ইরানের সভ্যতাকে শেষ করে দেব। অর্থাৎ হরমুজ প্রণালী হয়ে গিয়েছিল এই মুহূর্তে সবচেয়ে বড় একটা ব্যাপার। হরমুজ প্রণালী কিন্তু খুলতে পারেনি এবং এখনও ইরানের কন্ট্রোলে। এবং এই যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, তাতে ইরান যে শর্ত দিয়েছে, তাতে এই বক্তব্য পরিষ্কার যে হরমুজ প্রণালী ইরান কন্ট্রোল করবে এবং ইরানের অধীনেই থাকবে। এর ভিতরে আলোচনা হবে, আলোচনা এগিয়ে গিয়ে যদি বেটার রেজাল্ট আসে, দ্যাটস ওকে, আদারওয়াইজ নো। হরমুজ প্রণালী, এই প্রসঙ্গটি জানি, হরমুজ প্রণালীতে এখন ইরান বলেছে তারা টোল আদায় করবে। আগেও কি টোল ছিল? না, আগে টোল ছিল না। এই যুদ্ধের পরেই টোল শুরু করলে কিছুদিন হলো। তো এটা কি শুরু হয়েছে অলরেডি? শুরু হয়েছে অলরেডি, এবং বেশ কিছু, হ্যাঁ, অনেকগুলো জাহাজ টোল দিয়ে, শুধু টোল না, একেবারে চীনা মুদ্রা ইউয়ানে, নট পেট্রোডলার, ইউয়ানে দিয়ে এই টোল দিয়ে তারপরে পার হতে হচ্ছে। তাহলে পেট্রোডলার কি ঝুঁকির মুখে পড়লো কিছুটা? পেট্রোডলার ইরান যে পজিশনে গেছে তাতে, এবং যা করতে চায়, এবং সেইটা না হলে সম্ভবত আর হবেও না। অর্থাৎ ইরান তো এখন কোনো মতেই দুর্বল পজিশনে থেকে কোনো আলোচনা করবে না। আগে যতটুকু যাচ্ছিল, এখন কিন্তু তাদের পজিশন অনেক শক্ত হয়ে গেল। এবং কিছু গণমাধ্যমে রিপোর্ট এসে আপনার নিশ্চয়ই চোখে পড়েছে যে পৃথিবীর এখন 3টি পরাশক্তি যাকে বলা হয়, যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এবং চতুর্থ পরাশক্তি এখন ইরান। আসলেই কি তাই? আমি আপনাকে বলি, এখানে আমি একটু কারেকশন দিতে চাই। আমি আমার মতো করে, আমার কথাকে অনেকে অনেক সময় আবেগী বলে, একটু অতিরঞ্জিত বলে। আসলে ধীরে 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 কিন্তু আমার কথা অনেকগুলো সঠিক বলেই প্রমাণিত হয়েছে বা হয়। আমি ইরান সম্পর্কে তো অন্তত আজ 30-35 বছর আমি পর্যবেক্ষণ করে আসছি, লিখছি, বলছি, টকশোতে মতামত দিচ্ছি, এবং আমি নিজে এখন একটা ইউটিউব চ্যানেল চালাই। পাশাপাশি আমি রেডিও তেহরানে 16 বছর কাজ করেছি, তার ভেতরে 10 বছর আমি তেহরানেই ছিলাম। সামগ্রিক যে পর্যবেক্ষণ আমার, এবং আমার যে জানা বোঝা, অনেক বড় কি আমি তা বলছি না, আমার যেটুকু জানা বোঝা, তাতে আমি যা দেখেছি, আসলে ইরানকে চিনতে অনেকে পারে না এই কারণে যে সবসময় আমেরিকাকে ওভার এস্টিমেট করে এবং ইরানকে আন্ডার এস্টিমেট করে। মানুষের সংকটটা এখানে। এই সংকটটা আমার ধারণা ছিল যে হয়তো 3-4 দিনের মধ্যে
ইরান একদম না, সারেন্ডার ব্যাপারটা তা করবে। না। তো এই সংকটটার কারণে আসলে ইরান সম্পর্কে মানুষ বুঝতে পারেনি, আর আমেরিকাকেও মানে ওই অনেকটা হাইপ তোলার মতো তুলে তাকে বড় করে দেখেছে। এই ভুলটা এই জায়গায় হয়েছে। তো আমি এখানে সংশোধন যেটা করতে চাই যে 4 নম্বর সুপার পাওয়ার আমেরিকা হলো কিনা, সরি ইরান হলো কিনা। আমি আপনাকে বলি, এই যে যুদ্ধটা হলো জি। বা এই যে ইরানকে কেন্দ্র করে, মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা প্রবাহ আবর্তিত হচ্ছে দীর্ঘদিন ধরে, তার সবচেয়ে বড় যে লক্ষ্য সেটা হচ্ছে আমেরিকা যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরি করে রেখেছে, জি। এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, বহু মেরুর বিশ্ব ব্যবস্থা গড়তে চাই, মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার গড়তে চাই। এই মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার গড়ার ব্যাপারে যারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং সবচেয়ে প্রথম এবং প্রধানত কাজ করেছে সেই দেশটি হচ্ছে এই ইরান। এর সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে ইরানের তৎপরতার কারণে রাশিয়া এবং চীন। এবং এই তিনটা দেশের অনেকগুলো লক্ষ্য আছে, এত তো এখানে বলা যাবে না। একটা বড় লক্ষ্য হচ্ছে এই মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার ধ্বংস করে দিয়ে, বানচাল করে দিয়ে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার বানচাল করে দিয়ে তার জায়গায় রিস্টোর করতে হবে আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার। এবং এই জায়গায় যেহেতু ইরান, আমি বলবো নেতৃত্বের পজিশনে ছিল এবং ব্যাটেল ফিল্ডে কিন্তু তারাই সামনে থেকে লড়াইটা করলো, সেক্ষেত্রে আমেরিকার পেট্রো ডলারের সিস্টেম যেটা আমি বললাম, হরমুজ প্রণালী কেন্দ্রিক যেটা, এইটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে এবং এটা করা ছাড়া ইরান ছাড়বে না, সেক্ষেত্রে এবং তার পেছনে যেহেতু রাশিয়া এবং চীন আছে, সেক্ষেত্রে এই পেট্রো ডলারের অবস্থান দুর্বল হলেই, রাশিয়া এবং চীন কতটুকু ছিল? আমি এইটাই বলছি, আমি এই কতটুকু এক বাক্যে শেষ করে আমি ওইটাই বলছি, এই পেট্রো ডলারের অবস্থান দুর্বল হলেই ঘটনা কিন্তু পাল্টে গেল। আমেরিকা ভীষণভাবে ওয়ার্ল্ডে দুর্বল হয়ে পড়বে এবং এই যুদ্ধের ভেতর দিয়ে আমেরিকার পলিটিক্যাল, মিলিটারিলি এবং ডিপ্লোম্যাটিক্যাল, মানে এই প্রত্যেকটা জায়গায় যে পাওয়ার ছিল, এই পাওয়ার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এই পাওয়ার আর কখনো আমেরিকা গেইন করতে পারবে না। সেক্ষেত্রে বিশ্বে 1 নম্বর সুপার পাওয়ার আর আমেরিকা থাকবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আগামী কিছু 2-4 বছরের ভেতরেই এই সিস্টেম পরিবর্তন হয়ে যাবেই। এক্ষেত্রে গালফ দেশগুলোর ভূমিকা কি হবে? এক্ষেত্রে গালফ দেশগুলো মারাত্মকভাবে তারা তো নিজেদের নিরাপত্তার জন্য সবসময় আমেরিকার উপর নির্ভর করত। এইটা তো আর থাকলো না এবং তারা বুঝতে পেরেছে গালফ দেশগুলো একসময় যে জিসিসি করা হয়েছিল, এই জিসিসি কিন্তু আমেরিকা করেছিল ইরানকে সবসময় চাপে রাখার জন্য, এমনকি ইরানের ইসলামী বিপ্লব যেটা হয়েছিল সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু সেই জিসিসি এখন তো সেরকম থাকবেই না, বরং তার ভেতরে বেশ কিছু আগে, অন্তত আরও 2015-16 সাল থেকে মারাত্মকভাবে ফাটল ধরেছে জিসিসির ভেতরে। আপনি জানেন কাতার এবং ওমান এবং কুয়েত একটা পক্ষে ছিল, অঘোষিতভাবে কুয়েত এবং ওমান, বাট কাতার একদম ফ্রন্ট লাইনে ছিল একটা পক্ষে, আর সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত এরা ছিল আর একটা লাইনে। যার কারণে 2017 সালের জুন মাসে কিন্তু কাতারের উপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছিল এই সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। তখন ইরান কিন্তু কাতারের পাশে দাঁড়িয়েছিল এবং ওই সময় এই যে অবরোধ আরোপ করার ঘটনা, এটা মূল কারণ ছিল ইরানের সাথে সম্পর্ক রাখা এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী যেটা হামাস এবং সেখানে ইসলামী জিহাদ আন্দোলন আর লেবাননের হিজবুল্লাহ, এদের প্রতি কাতারের সমর্থন ছিল। এই সমর্থন বাদ দিয়ে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা। সৌদি আরব তো লেবাননে হামলাও করেছিল। কে? সৌদি আরব ওই সময়। সৌদি আরব না, তখন লেবাননে হামলা করেনি, হামলা করেছিল ইয়েমেনের সাথে যুদ্ধ করলো। ও সরি, 7.5 বছর ইয়েমেনের সাথে যুদ্ধ করলো। তো কাতার ইরানের সাথে সম্পর্ক ডাউনগ্রেড করুক এবং আপনার লেবানন এবং ফিলিস্তিনের যে গাজা ভিত্তিক যে প্রতিরোধকামী সংগঠনগুলো, এগুলোকে সন্ত্রাসী বলে কালো তালিকাভুক্ত করুক, এই দাবি ছিল। এটা মূলত আমেরিকার প্রেসক্রিপশনে, কিন্তু কাতার তখন করেনি। না করার কারণেই সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এই 4টা দেশ কাতারের বিরুদ্ধে আপনার সর্বাত্মক অবরোধ দিয়ে দিল। তখন কাতারের পাশে গিয়ে দাঁড়ালো চট করে ইরান এবং তুরস্ক। ফলে মধ্যপ্রাচ্যে কিন্তু ওই 4টি দেশ অর্থাৎ আরব জোট কাতারের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিতে চেয়েছিল সেটা সফল হলো না। ইন দ্য মিন টাইম জিসিসি কেন্দ্রিক যে শক্তিটা ছিল সেই শক্তিটা কিন্তু ভীষণভাবে ডিভিশন হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। একটা ইরান কেন্দ্রিক হয়ে গেল আর একটা সৌদি কেন্দ্রিক হয়ে গেল। সেই জায়গা থেকে এখন এই যুদ্ধের পরে
মিডল ইস্টের বিশেষ করে গালফ কান্ট্রি যেগুলো, এগুলোর ভিতরে ভীষণ রকমের একটা মতদ্বৈততার সৃষ্টি হয়ে গেল। এবং এখন যদি এরা বোঝে যে আঞ্চলিক নিরাপত্তা এবং আঞ্চলিক সংহতির স্বার্থে নিজেরা মিলেমিশে থাকবে প্রতিবেশী দেশগুলোর সাথে, তাহলে সেটাই হবে উত্তম কাজ। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেট্রোডলার শুধুমাত্র সম্ভবত টোলে হবে না, এই ইউয়ান শুধুমাত্র টোলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মেবি এইরকম হয় যদি, তাহলে কিন্তু কঠিন হবে এই গালফ কান্ট্রিগুলোর, কারণ হরমুজ পণ্য তাদেরকে ব্যবহার করতেই হবে। তেল রপ্তানি করতে হবে, তেল রপ্তানি করতে হবে, গ্যাস রপ্তানি করতে হবে। এবং শুধু তেল গ্যাস না, তো ওটা তো আদার পণ্য চলাচলও করে, কারণ সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, ইরান, আপনার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ওমান, প্রত্যেকটা দেশ তো তাদের ইলেকট্রনিক জিনিস লাগে, বিভিন্ন রকমের কাপড় চোপড়, কত রকমের পণ্য তো তারা আমদানি করে। তাদের প্রচুর পণ্য আমদানি, সবই তো আমদানি করতে হয়। বিশেষ করে আরব দেশগুলো খাদ্য সামগ্রী তো আমদানি করেই। সেক্ষেত্রে হরমুজ পণ্য তাদেরকে আমদানি রপ্তানি দুই কাজের জন্য ব্যবহার করতে হবে। এই জায়গায় যদি আপনার ইউয়ানের প্রশ্ন আসে এবং ইরান যদি বলে যে এই তেলের দাম ইউয়ানে পরিশোধ না হলে ছাড়া হবে না, অর্থাৎ এখানে যেহেতু চীন, ইরান এবং রাশিয়ার টার্গেটটা হচ্ছে পেট্রোডলার, সেক্ষেত্রে ইউয়ানকে কেন্দ্র করে যদি ইরান শক্ত অবস্থানে যায়, তাহলে কিন্তু এই পার্সিয়ান গালফ স্টেট যেগুলো, এই কান্ট্রিগুলো কিন্তু মুশকিলে পড়বে। সেক্ষেত্রে পেট্রোডলার অবধারিতভাবে দুর্বল হবে এবং এই দেশগুলো বাধ্য হবে ইরানের কারণে। এপাশে আর একটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে চীন এবং রাশিয়া কতটুকু আসলে সমর্থন দিয়েছে বা ছিল পাশে। তাদের একটা বদনাম আছে কিন্তু, বিপদে বন্ধুর পাশে কম থাকে। সেই আসলে এই জায়গায় আমি বলি যে এখানেও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আসলে পুতিনকে মানুষ বুঝতে পারেনি। আমাদের এই বর্তমান যে বিশ্ব, এই বিশ্বের বহু সংখ্যক মানুষ পুতিনকে বুঝতে পারেনি। বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশনস যারা অ্যানালাইসিস করে, তাদের অনেকেই বুঝতে পারেনি। এই কারণে তাদের, যার মাথায় আমেরিকা আছে, তার পক্ষে আর কোনো কিছু বোঝা সম্ভব না। সংকটটা এখানে কেমন। আর যারা, এবং মার্কিন ভিসার একটা প্রশ্ন আছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অন দ্য আদার হ্যান্ড চীনের একটা বিজনেসের ব্যাপার তো আছেই, কিন্তু আমি যদি এখানে বলি যে শুধু বিজনেসের কথাও যদি বলি, তাহলে বিজনেসের স্বার্থেই ইরানকে প্রয়োজন। কীরকম? আপনার আরব কান্ট্রিগুলো সব আমেরিকার ব্লকে, রাইট? একমাত্র ইরানই হচ্ছে এন্টি আমেরিকান মিডল ইস্টে। এবং আপনি পার্সিয়ান গালফ, মিডল ইস্টের ম্যাপটা খেয়াল করুন, পার্সিয়ান গালফের জাস্ট টোটাল উত্তর পাশটা হচ্ছে ইরানের, একা ইরানের। এবং উত্তর পাশ না, শুধু পশ্চিমে গিয়ে যেখানে শেষ হলো পার্সিয়ান গালফটা, তার অর্ধেক পর্যন্ত ইরানের, হরমুজ প্রণালী সহ। এবার আপনার পশ্চিমের অর্ধেক থেকে শুরু করে পূর্ব পর্যন্ত আসলে আপনার ওখানে ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, 7টা দেশ। এই পশ্চিমের অর্ধেক থেকে পূর্ব সীমান্ত, অর্থাৎ দক্ষিণের একদম শেষ পর্যন্ত এই 7টা দেশের অবস্থান। ইরান একা, আর এই পাশে 7টা দেশ। প্রশ্ন হচ্ছে যে এই যে হরমুজ প্রণালীর গুরুত্ব, কৌশলগত গুরুত্ব, প্লাস খার্ক দ্বীপ, আদার আরও অনেকগুলো দ্বীপ, এবং পার্সিয়ান গালফের যে মালিকানা, দখলদারিত্ব ইত্যাদি ইত্যাদি, আধিপত্য, সমস্ত সব কিছুতে ইরান সুপার পাওয়ার এখানে। এই ইরান অ্যান্টি আমেরিকান স্টেট, যখন ইরানের এখানে পতন হয়ে যাচ্ছে, তখন তো আলটিমেটলি সেখানে একটা মার্কিন বলয়ের একটা সরকার গঠন হবে, পুরো অঞ্চলটি, তখন তো পুরো অঞ্চল মার্কিন বলয়ে চলে যায়, তখন চীনের পা রাখার জায়গা থাকে না। এবং চীন যে পাকিস্তান হয়ে বা আফগানিস্তান হয়ে, ইরান হয়ে যে BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা যেটা বাস্তবায়ন করতে চাই, সেইটার হাব তো মিডল ইস্টে ইরান হয়ে ডানে চলে যাবে উত্তরে, আপনার ককেশাস হয়ে উত্তর ইউরোপে, আর বামে আপনার ইরান থেকে ইরাক, কুয়েত, সৌদি আরব হয়ে, মিশর হয়ে আফ্রিকায় চলে যাবে। তার মানে এই ট্রানজিট পয়েন্ট কিন্তু ইরান। এই BRI ইনিশিয়েটিভ, এটা কিন্তু খুবই মহাপরিকল্পনা চীনের, আপনি জানেন।
চীনা খুব আগ্রহী এটি করতে। আগ্রহী না, শুধু আগ্রহী না, এটা মহাপরিকল্পনা, অনেক কিছু করেছে তো অলরেডি, অনেক করে ফেলেছে। সেক্ষেত্রে ইরানের এই সরকারের যদি পতন হয়ে যায় তাহলে চীনের এই মহাপরিকল্পনা কিন্তু মার খেয়ে যাবে। সেক্ষেত্রে চীনকে তার নিজের স্বার্থে, তার ব্যবসায়িক স্বার্থে, তার একেবারে ন্যাশনাল ইন্টারেস্টের কারণে ইরানকে সাপোর্ট করতে হয়েছে। ফলে যারা আসলে এই সমস্ত বিষয়গুলো জানেনি, বোঝেনি, তারাই শুধুমাত্র চীনকে এই সময় ব্লেম দিয়েছে যে সে তো ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না এবং সে একটা গাদ্দার, সে বিশ্বাসঘাতক ইত্যাদি ইত্যাদি নানান কথা বলেছে রাশিয়ার ব্যাপারেও, চীনের ব্যাপারেও। কিন্তু এই একই রকমের ক্যালকুলেশন রাশিয়ার ব্যাপারেও ইরানকে কেন্দ্র করে। ইরানের পতন হলে রাশিয়ার আর পা রাখার জায়গাই থাকে না মধ্যপ্রাচ্যে। অ্যাট দ্য সেম টাইম একই কথায় চীনের জন্য। ফলে এই দুই দেশের একেবারে পার্সোনাল ইন্টারেস্টের জন্য ইরানকে সাপোর্ট দিতেই হয়েছে। তার ছোট্ট একটা এবং সর্বশেষ প্রমাণ আমি দিয়ে দিই। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আপনার বাহরাইন একটা প্রস্তাব তুলেছিল এই হরমুজ প্রণালী সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে ইরানকে বাধ্য করতে হবে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। সেই প্রস্তাবে ভেটো দিয়েছে চীন এবং রাশিয়া। ভেটো দেওয়ার মানে কি? তার মানে কি, একটা জিনিস খেয়াল করেন, এই হরমুজ প্রণালী দিয়ে না হয় ধরে নিলাম রাশিয়ার কোনো তেল গ্যাসের প্রয়োজন হয় না, কিন্তু চীনের তো হয়। হরমুজ প্রণালী খুলে দিলে তো চীনেরই লাভ, কিন্তু সেই চীন কেন বাধা দিচ্ছে? তার মানে কি, যে ল্যাঙ্গুয়েজে, যেভাবে, যে মশনে তুমি করতে চাইছো ওইটা গ্রহণযোগ্য না, এটা হবে না। ইরান এটা কন্ট্রোল করবে। ইরানের 90% তেল বোধহয় চীনে যায়। তার মানে এই টোল দিলে তো চীনকেও দিতে হবে, বাট সেটা মেনে নিতে চায়। কেন মেনে নিতে চায়? এবং অনেক জাহাজ তেল, অনেক ব্যারেল তেল, আপনার ইরান যদি প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল উৎপাদন করে, তার প্রায় 18 লাখ বা 16-17 লাখ ব্যারেল শুধু চীনে যায়। তার মানে ব্যাপক অঙ্কের টোল তো চীনকেও দিতে হবে। তারপরেও সে মানতে রাজি হয়েছে। মানতে মানে কি, সে ভেটো দিয়েছে ইরানের পক্ষে। কেন? এখানে তার এর চেয়ে অনেক বড় স্বার্থ আছে। এই জিনিসগুলো যারা না বুঝেছে শুধুমাত্র তারা এইগুলো বলে, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধের আগে থেকে, যুদ্ধটা তো হয়েছে অনেক পরিকল্পনার পরে, অনেক কিছুর পরে একটা পর্যায়ে গিয়ে। তো এর আগে যে কাজগুলো হয়েছে ওর প্রত্যেকটা জায়গায় চীন এবং রাশিয়ার অবস্থান ছিল, তাদের সাপোর্ট ছিল। আপনি কি বলবেন যে এই যুদ্ধের মধ্যে দিয়ে আমেরিকান যে একটা আধিপত্য ছিল সারা পৃথিবীব্যাপী, সেটি খর্ব হয়েছে? হ্যাঁ, অবশ্যই, আমি তো অবশ্যই তাই বলবো। এবং সেই কারণে তো আমি একটু আগে বললাম যে আমেরিকা যে 1 নম্বর সুপার পাওয়ার ছিল, সেই আমেরিকা এখন আর 1 নম্বর সুপার পাওয়ার থাকবে না। ইসরায়েলের কোনো ভূমিকাই নেই দেখলাম এই যুদ্ধবিরতিতে। না, যুদ্ধবিরতিতে ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না, বিকজ সে তো সেকেন্ডারি স্টেট বা ফোর্স। সেকেন্ডারি বলছে এই কারণে যে ইরানের যে দৃষ্টিভঙ্গি, মাযহাবগত, ধর্মীয়, ন্যাশনাল যে ইয়েটা, চেতনাটা, তারপরে আপনার যে আঞ্চলিক যে অবস্থান, তারপরে তার যে বিপ্লবী এজেন্ডা, সমস্ত সব কিছু ইসরায়েল তো অল টাইম এক্সক্লুডেড। কখনোই ইসরায়েলকে তো ইরান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে তাকে তো কোনো ফোর্স হিসেবে এখানে দেখবে না। এবং দেখুন আজকে ইসরায়েলেও বিক্ষোভ হচ্ছে, কিন্তু ব্যাপক বিক্ষোভ। আর শুধু আজকে না, বেশ কিছুদিন ধরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এবং আমি একটা ভিডিও দেখেছি, এর সত্যমিথ্যা এখনও আমি ক্লিয়ার না, বাট দেখেছি, আমার কাছে মনে হয়েছে ঘটনাটা সত্যই। এবং মানে ভিডিওর যে কোয়ালিটি, তাতে আমার কাছে সত্য মনে হয়েছে। ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটে নেতানিয়াহুর উপর হামলা হয়েছে, এই ভিডিও ছড়িয়েছে। আমি সত্য মিথ্যা আমি এখন একদম অ্যাকুরেট বলছি না বা 100% নিশ্চিত না, বাট আমার কাছে ভিডিওর কোয়ালিটি এবং যে তাতে আমার কাছে মনে হচ্ছে যে দ্যাট ওয়াজ রাইট। আপনি আরেকটি বিষয় একটু আলোচনা করি, যে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট গালফ কান্ট্রিগুলোতে যে আমেরিকান বেজ আছে, আমার মনে হয় 13টা বেজ আছে, না বেশি, সম্ভবত 19টা, যাই হোক 19টা বেজ। এই বেজগুলো আসলে অ্যাকচুয়াল অবস্থা কি? আমরা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়ায় কিন্তু এগুলো খুব বেশি দেখতে পাই না। ওয়েস্টার্ন মিডিয়ায় তো আপনি দেখবেন না, এই কথাটা একটু বলে নিই, তারপরে বাকিটা বলি। ওয়েস্টার্ন মিডিয়ায় দেখবেন না কেন? ইলিয়াস ভাই, আপনি আমার চেয়ে সিনিয়র মানুষ, আপনি অনেক কিছু খবর রাখেন না, আপনি বোঝেন এটা। তারপরেও আমি দর্শকদের স্বার্থে বলছি যে ওয়েস্টার্ন মিডিয়াগুলো তো ওয়েস্টার্ন গভর্নমেন্টগুলোর এজেন্ডা বাস্তবায়ন করে। তাদের এজেন্ডা দেশের ভেতরে একরকম, আর দেশের বাইরে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড আর এক রকমের। ফলে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিডিয়াগুলো রোল প্লে করে। এটা বিবিসি থেকে আমি নাম ধরে বলতে পারি, বিবিসি, CNN থেকে শুরু করে এভরি। এবং
আপনি ইলন মাস্কের একটা বক্তব্য দেখেন না, ইলন মাস্ক রয়টার্সকে বলছে কি যে এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী মিডিয়া হচ্ছে রয়টার্স। ইলন মাস্ক, আমি না, ইলন মাস্ক। আপনি বলেন কি বলবেন? এবং তাদের যে সমস্ত নিউজ অনেক সময় এত ফেক নিউজ থাকে, ইউ ক্যান্ট ইমাজিন। প্লট তৈরি করে একটা প্লট তৈরি যুদ্ধের। হ্যাঁ। ইরানে যেমন ইরাকের যুদ্ধের সময় আমরা শুনেছি যে অনেক কিছু আছে, পারমাণবিক বোমা থেকে শুরু করে, পরে দেখা গেল কিছুই কিছুই তো নেই। নেই। ইরানে শিশুরা নাকি যুদ্ধে যোগ দেবে, ইরান তাদেরকে ব্যবহার করবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে যে শিশুদের ব্যবহার করা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। 11 বছর এক শিশুর কেবল কথাও প্রচার করেছিল, হ্যাঁ। আমি দেখেছি, ফ্যাক্ট যে বাবার সঙ্গে সে যাচ্ছে এই যে শিশুরা যুদ্ধ করতে নাম লেখা আছে, তার মানে কি? এটা তো হচ্ছে তাদের ন্যাশনাল ইউনিটি, ন্যাশনাল একটা চেতনা তারা ফুটিয়ে তুলছে যে এই দেশের সবাই, শিশুরা পর্যন্ত যুদ্ধে যেতে। আমাদের মুক্তিযুদ্ধেও তো 10 বছর 12-15 বছর অনেকে ছিল, তারা বিভিন্ন হেল্প করেছে। তো এখানে এই শিশুকে তো ইরান ব্যবহার করবে না, কারণ ইরানের 18 বছর থেকে 40 বছর 50 বছর এইরকম বয়সী লোকের সংখ্যা। বাতিস নাকি একটা, বাসিস তো আছে, বাসিস একটা স্বেচ্ছাসেবী সংগঠন বিপ্লবের পক্ষের, তার সদস্যই তো 90 লাখ। এরা সবাই ট্রেন্ড আপ, একদম সশস্ত্র ট্রেন্ড আপ। এছাড়া ইরানের প্রত্যেকটা নাগরিক ছেলে পুরুষ 18 বছর থেকে যাদের 21-22 বছর বয়স, তাদের প্রত্যেকে 2 বছরের ট্রেনিং মাস্ট, সামরিক ট্রেনিং। এছাড়া ইরানে যে তরুণ সমাজ যেটা, যারা যুদ্ধ করার উপযুক্ত, আপনি 18 বছর থেকে 50 বছর পর্যন্ত ধরেন, এর সংখ্যা বিরাট, সেটা মেবি 40%। ফলে ইরানের তো লোক সংখ্যা যুদ্ধের জন্য কোনো অভাব নেই। এবং এই 12 দিনে 1,20,00,000 মানুষ যুদ্ধে যাবে বলে নাম লিখিয়েছে। তো সেই জায়গায় শিশু ব্যবহার করার প্রয়োজন নেই। তো এদেরকে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে মানবাধিকার লঙ্ঘন, এবং পশ্চিমা গণমাধ্যমগুলো খুব ফুলিয়েভাবে প্রচার করেছে। এই শিশুদের মারছে, এটা মানবাধিকার লঙ্ঘন? এইটা মানবাধিকার লঙ্ঘন না। ইসরায়েল কত 70,000-এর বেশি মানুষ হত্যা করেছে গাজাতে গত 2 বছরে। তার ভিতরে আপনার প্রায় শিশু এবং নারী অধিকাংশ, 60% নারী এবং শিশু। আপনি তাহলে 50%ও যদি ধরেন, 70,000-এর অর্ধেক 35-40,000, তো এই 35-40,000-এর অর্ধেক যদি আপনি শিশু ধরেন, তাহলে কত হয়? এটা নিয়ে পশ্চিমা গণমাধ্যমের কোনো সে আছে? পশ্চিমা এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আদার যত হিউম্যান অর্গানাইজেশন আছে, তাদের কোনো সে আছে? ফলে এই যে পশ্চিমা যে সমস্ত মানবাধিকার সংগঠন, পশ্চিমা যে সমস্ত মিডিয়া, প্রত্যেকটার এজেন্ডা একই, তাদের গভর্নমেন্টের এজেন্ডা এরা ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, ইরানের যে প্রক্সি ফোর্স, হুথি, আরেকটি কি যেন নাম আছে, হুথি, হামাস, হিজবুল্লাহ, এদের কি কার্যকর কোনো ভূমিকা ছিল এবার? হ্যাঁ, এবার তো খানিকটা কার্যকর ভূমিকা পালন করেছে। এবং একটা বিষয় আমি আপনাকে বলি, যুদ্ধটা কিন্তু একদম ফুল ফ্লেজে এখনো হয়নি। আমরা যা দেখেছি, এই যুদ্ধ কিন্তু ফুল ফ্লেজের যুদ্ধ না, আরও বাকি ছিল। কারণ ইরাকি প্রতিরোধকামী যে যোদ্ধা গোষ্ঠী আছে, ওখানে বিরাট একটা বড় ফোর্স। সেই প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী কিন্তু পুরোটা যুদ্ধ ময়দানে নামেনি। তারা দেখলাম যে মার্কিন জার্নালিস্টকে অবরুদ্ধ করে রেখেছে। শুধু অবরুদ্ধ না, গতকালকে কুয়েত থেকে আমেরিকা কয়েকটা ক্ষেপণাস্ত্র মেরেছে ইরাকের ভেতরে, যাতে মনে হয় 5-7 জন লোক মারা গেছে। তারপরে কুয়েতের কনসুলেট দখল করে, বসটাই যে কনসুলেট, তারা দখল করে নিয়েছে ইরাকি সাধারণ জনগণ। গত রাতের ঘটনা এটা। তো ইরাকি ফোর্স সিরিয়ায় রয়েছে। এমনকি আপনি শুনলে হয়তো অবাক হবেন, আজকে যে গালফ কান্ট্রিগুলোকে দেখছি আমরা আমেরিকার পক্ষে, এই সমস্ত গালফ কান্ট্রিতে ইরান সমর্থিত ফোর্স গড়ে উঠেছে। তারা যে কোনো মুহূর্তেই রিভোল্ট করে বসতে পারে। বেসগুলো, ঘাঁটিগুলো, আসল ব্যাপার হয়েছে কি, এই ঘাঁটিগুলো করার কারণে ইরানের এক রকমের সুবিধা ছিল। কারণ আপাতত তো মার্কিন মেইন ল্যান্ড যেটা, সেখানে সেটা তো সেফ প্লেসে। এই সেফটির কারণে তো আমেরিকা সারা বিশ্বে ছড়ি ঘোরায় খুব সহজে, জাহাজ এবং বিমান দিয়ে। এই জায়গায় ঘাঁটি থাকার কারণে ইরানের সুবিধা হয়েছে, যে ঘাঁটি থাকা মানে সেনা থাকা, আর সেনা থাকা মানেই 10টা-20টা কফিন দিতে পারলেই আমেরিকার সমাজ কিন্তু পাল্টে যাবে। ফলে এই ঘাঁটিগুলো যখন গেড়েছে আমেরিকা, তখন ইরান মনে মনে একরকমের খুশিই হয়েছে। আমি আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকে বলি এই কথাগুলো। একরকমের খুশি হয়েছে এই কারণে যে এরা যখন আসে তখন আমি ধরতে পারবো, যখন নেই তা কাকে ধরবো? আমেরিকার মেইনল্যান্ডে তো যাওয়া সম্ভব না, আপাতত সম্ভব না। সম্ভব কি সম্ভব না সেটাও তো আর এক আলোচনা। তার কাছে ব্যালিস্টিক
ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে কিনা সেটা পরের কথা, সে আলোচনা ভিন্ন। তো এই যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো, এটা ইরানের জন্য যুদ্ধের ক্ষেত্রে এক ধরনের আশীর্বাদ ছিল, যে আমেরিকাকে ঘায়েল করার জন্য একেবারে তছনছ করে দিয়েছে প্রত্যেকটা ঘাঁটি। ঘাঁটি বলতে আর কিছু নেই। শুধু তাই না ভাই, আমি আপনাকে মানে মিডিয়ার যে সমস্ত খবর, তাতে এই সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এই সমস্ত জায়গায় পালিয়ে পালিয়ে বেরিয়েছে মার্কিন সেনারা। থাকবে কোথায়? ঘাঁটি তো শেষ। বিভিন্ন হোটেলে, যেখানে যদি হোটেলে আশ্রয় নেয় সেখানে অ্যাটাক করেছে ইরান। ফলে আমেরিকা রিয়েলি মিডল ইস্টে খুব বিপদে পড়েছে তাদের সেনাদেরকে নিয়ে। তাদের সেনা, এবং এক পর্যায়ে গিয়ে আমেরিকার বিমান ইসরায়েলের ঘাঁটি থেকে উড়ে এসে ইরানে হামলা চালানোর চেষ্টা করেছে। এই যে পার্সিয়ান গালফ রিলেটেড যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলো থেকে আর হামলা করার মতো অবস্থা নেই। আপনি খেয়াল করেছেন, জেরাল্ড আর ফোর্ড, ইরানের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক আমেরিকার এই জাহাজটা আসলো, সে কিন্তু ব্যাটেল ফিল্ডে কোনো রোলই প্লে করতে পারে না। আগুন টাগুন লেগে একদম ধ্বংস হয়ে একদম শেষ। আগুন লাগার ঘটনা তো ভিন্ন। ও কি লন্ড্রি থেকে এত বড় একটা জাহাজে আগুন লেগে 30 ঘন্টা চলে নাকি? এটা কি অসম্ভব কথা? এটা গাঁজাখুরি কথা। তো টয়লেট নষ্ট হয়েছিল কি এইটারই না অন্যটা? হ্যাঁ, টয়লেট এইটাই নষ্ট হয়েছিল। আপনি আর এক কেলেঙ্কারি এটা দেখেন, একটা জেরাল্ড আর ফোর্ড যা নিয়ে এত গর্ব, এবং কয়েক বছর আগে কমিশন পাওয়া জাহাজ, এটা সেই জাহাজের এগুলো হওয়ার কথা না। সে এখন 16 মাসের জন্য চিকিৎসা কেন্দ্রে আছে। এপাশে আপনার আব্রাহাম লিঙ্কনের ঘটনা দেখেন, সে কিন্তু হরমুজ প্রণালী কোনদিন ওর ধারে কাছেই যেতে পারেনি। পার হওয়া তো পরে কথা, একটা জাহাজও যুদ্ধ লাগার আগে থেকে একটা জাহাজও হরমুজ প্রণালী পার হয়ে পার্সিয়ান গালফে যেতে পারেনি। আপনার ভারত মহাসাগর, ওমান উপসাগর অথবা আরব সাগর থেকে যেতে পারেনি আমেরিকার পাওয়ারটা কোথায় আপনারা তো পরিষ্কার করে বুঝলাম। এবং আমি মজার কথা একটা বলি, ইরানের যে IRGC এর একজন কমান্ডার ছিল একসময়, ভদ্রলোক মারা গেছে, এটা 2012-13 সালে উনি কমান্ডার ছিলেন। কি সুলাইমানি সাহেব? না, সুলাইমানি সাহেব তো 2020 সালে মারা গেলেন। তো নামটা পরে আসলে বলবো পরে। উনি বলেছিলেন যে পারস্য উপসাগরে আমেরিকার যে সমস্ত যুদ্ধ জাহাজ, এগুলো তো আমাদের কাছে শুধু লোহা লক্করের বোঝা ছাড়া আর কিছু না। এ তো কোনো ফাংশনই করবে না যদি যুদ্ধ শুরু হয়। ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে এগুলো টিকতেই পারবে না, এটা বলেছিল, এবং দ্যাট ওয়াজ ফ্যাক্ট। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কোনো সাধারণ, এখন কি আবার অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে? যে মধ্যপ্রাচ্যে অন্য দেশগুলো আছে যারা আপাতদৃষ্টি আমরা দেখছি যে ইরানের শত্রু, তারা আরও বেশি অস্ত্র কিনে মজুত করবে, বা ইরানের উপর যদি ফার্দার অ্যাটাক করতে হয় সেই চেষ্টা করে, এরকম হতে পারে? যেন আমরা দেখেছি যে UAE তারা কিন্তু আমেরিকার সঙ্গে যুদ্ধে নামতে চেয়েছিল, বারবার বলেছিল, বাট তারা নামেনি। এটাও তো বাস্তবতা। এখন বলেছিল, এটুকু কতটা বাস্তবতা আর কতটা মিডিয়ার তৈরি, সেটাও তো একটা প্রশ্ন। আমি পশ্চিমা গণমাধ্যমকে খুব একটা বিশ্বাস করতে পারি না, বাস্তবতা তো অনেক। এখন আপনি যেটা বললেন যে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা হবে কিনা, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা যদি হয় তাহলে ব্যাপারটা হবে কীরকম? আমাদের বাংলাদেশে কোনো কোনো হত্যাকাণ্ডের খবর এরকম হয় না, যে গুলি করার পরে ছুরি দিয়ে গলা, মানে অর্থাৎ কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে। এরকম ঘটনা ঘটে। তা মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি এত কিছুর পরে আরো বেশি অস্ত্র কেনে, তাহলে ওই তাদের মৃত্যুটা একদম কনফার্ম করবে। এইখানে অস্ত্র প্রতিযোগিতা করার কোনো প্রয়োজনে সুযোগ নেই, এবং মানে এটা বাহুল্য হবে। শুধুই মাত্র টাকার ক্ষতি এবং আমেরিকার অর্থনীতিকে পানি ঢালা। আমেরিকার অর্থনীতি যে পর্যায়ে গেছে, আরব দেশগুলোর এই পেট্রোডলারের কাহিনী যদি ঘটে যায় ওইভাবে, আমি এতক্ষণ যা বললাম, এবং আমেরিকার অস্ত্রের প্রধান ক্রেতা তো এই আরব দেশগুলো, এই আরব দেশগুলো যদি এইভাবে অস্ত্র না কেনে, এবং কিনবে বলে আমার মনে হয় না, কিনবে না, কারণ পরিস্থিতি। মিশরের ভূমিকাটা কি ছিল আসলে এবারে যুদ্ধে? মিশরের আমাদের কিন্তু চোখে পড়েনি না। মিশরের ভূমিকাটা এখানে একটু অন্যরকম ছিল। মিশরের ভূমিকাটা আসলে এরকম যে, ওই যে পাকিস্তান, মিশর, কাতার এবং তুরস্ক কূটনৈতিক দৌড়ঝাঁপের ভেতরে ছিল। এরা পাকিস্তান তো খুব সফলতা দেখালো, একরকম সফলতা,
এক রকমের সফলতা বলছি, এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি, ভালো। এবং বিশ্ব কূটনীতিতে তারা কিন্তু আবার খানিকটা ফিরল, এবং এই ফেরার ভেতরে আমি তো বলবো যে চীন এবং ইরানের একটা ভালো অবদান আছে। কিরকম? আপনি জানেন যে চীনের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, এবং ইরানের সাথেও পাকিস্তানের ভালো সম্পর্ক, আবার ইরানের সাথে চীনের তো ভালো সম্পর্ক আছেই। সেক্ষেত্রে চীন যেহেতু খুব বিশ্বস্ত, আর চীনের খুব বিশ্বস্ত হচ্ছে পাকিস্তান, সেক্ষেত্রে, এবং আপনি দেখেছেন যে ইসলামাবাদে যখন তুরস্ক, কাতার, সৌদি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, হ্যাঁ গেছিল, ফারহান সাহেব ছিলেন। তো এই চার মন্ত্রীর বৈঠক হলো, যে পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদে বৈঠক হওয়ার পরে তারা কি করবে, কাজটা করবে কি, কার কাছে যাবে, তখন কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাকদার তিনি কিন্তু ছুটে গেলেন চীনে। আপনি খেয়াল করেছেন চীনে গিয়েছিলেন। কেন গেলেন তিনি? ছুটে গেলেন নাকি চীন তলব করলো কে জানে, মানে তলব বলতে ভ্রাতৃ বন্ধুত্ব সুলভ সম্পর্কের কারণে বললো যে তুমি একটু আসো, কথা আছে, বা তারা গিয়ে পরামর্শ করতে চাইলো, অথবা ইরান বললো যে এই বিষয়ে চীনের সাথে একটু কথা বলে নাও, হতে পারে। অনেক কথা তো আন্ডার দ্য টেবিল হয়, কূটনীতির তো উপরে অল্প, নিচে দিয়েই তো বেশি। তো পাকিস্তানের সাথে চীনের সাথে ইসাকদারের আলোচনার পরে কিন্তু কাজটা, তার কয়েকদিন পরে কিন্তু আজকের এই পরিস্থিতি। ইন দ্য মিন টাইম জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন কিন্তু আমেরিকাকে মেসেজ দিয়ে দিচ্ছে 2 দফা ভেটো টেটো দিয়ে। এই বাহরাইনের এই প্রস্তাবের উপর 2 দফা ভেটো, ফ্রান্স ভেটো দিয়েছে আগের দিন। ওই প্রস্তাবে কথা ছিল যে শক্তি প্রয়োগ করে ইরানকে বাধ্য করতে হবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে। ওই প্রস্তাবে ফ্রান্স, রাশিয়া এবং চীন ভেটো দিয়েছে। আপনি খেয়াল করুন, এবং এটা কিন্তু দীর্ঘদিন পর মানে কি, আপনি তো ফ্রান্সের বিষয়টা আমি যেটা বললাম, ফ্রান্সের বিষয় তো কখনোই না। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা তো সব এক লাইনে, নেটো জোটের সদস্য, পশ্চিমা মিত্র, আবার ইউরোপীয় ইউনিয়ন প্লাস আমেরিকা যদি ভাবেন, আপনার অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, নেটো কিন্তু ভাঙার উপক্রম হয়েছে ডেফিনেটলি। আর কি বাকি আছে? আপনি গতকালকের খবর নিশ্চয়ই জানেন আপনি, যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সে কিন্তু আমেরিকা যে নিউ ইয়র্কের যে ফেডারেল রিজার্ভে যে তার যে গোল্ড রিজার্ভ ছিল, সেই গোল্ড কিন্তু 120 টন সম্ভবত 120 টন গোল্ড সেখানে বিক্রি করে দিয়ে সে ইউরোপের বাজার থেকে কিনেছে, এবং সারা বিশ্বের সব দেশের প্রতি সে আহ্বান জানিয়েছে যে যাদের গোল্ড মার্কিন ফেডারেল রিজার্ভে আছে তারা সব বিক্রি করে দাও, যে কোনো মুহূর্তে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিজ করে নিতে পারে, তখন কিন্তু তোমাদের নিজেদের সম্পদ হারাবা। বিশেষ করে ইউরোপীয় কান্ট্রিগুলোর প্রতি তার এ আহ্বান। কারণ কি, এখানে বড় কথা হচ্ছে নেটো হিসেবে আমেরিকার পাশে দাঁড়ায়নি, আবার ইউরোপীয় মিত্র হিসেবে তারা কেউই আমেরিকার পাশে দাঁড়ায়নি, অথচ বারবার ডোনাল্ড ট্রাম্প কাকুতি মিনতি করেছে, তো শুধু অনুরোধ দেয়। এবং আমরা দেখেছিলাম যে 40 দেশের একটি কনসোর্টিয়াম মতো করতে চান, যারা যুদ্ধ করে হরমুজ প্রণালী উদ্ধার করবে। না, কে করতে চেয়েছিল? ট্রাম্প একবার বলেছিলেন যে হ্যাঁ, তিনি করতে চেয়েছিলেন, কিন্তু তা হয়নি। বরং ব্রিটেনের নেতৃত্বে সম্ভবত 35টা দেশ বা 40টা দেশ, এরকম কতগুলো দেশ একটা আলাপ আলোচনায় বসেছিল, এবং তাদের একটা বৈঠক লন্ডনে হয়েছে। এই আলোচনার মূল টার্গেট ছিল যে এই আলোচনার মধ্য দিয়ে ইরানকে কিভাবে কনভিন্স করে হরমুজ প্রণালী খোলা যায়, ডিপ্লোম্যাটিক ওয়েতে, নট উইথ ওয়ার। এখন তো আমরা দেখেছি যে হম্বিতম্বি করেছেন মিস্টার ট্রাম্প, এখন তার নেক্সট ভূমিকা কি হতে পারে? তার নেক্সট ভূমিকা কি হবে, আমরা শুরুতে বলেছিলাম তিনি একটি সভ্যতা ধ্বংস করে দিতে চেয়েছিলেন। এইটা তার জন্য মারাত্মক রকমের একটা, কিন্তু আমেরিকার শিক্ষা হয় না কেন? আমরা জানি যে ভিয়েতনামও কিন্তু তারা যুদ্ধ করে জয় করতে চেয়েছিল। ইলিয়াস ভাই, আমেরিকার 19 বছর যুদ্ধ করে তারা কিন্তু সেখান থেকে লাস্ট যে সৈন্যটি এসছেন সাইগন, যার এখন নাম হোচিমিন সিটি, সেই ভবনটি আমি দেখেছি, হ্যাঁ, এবং সেটি আমেরিকার পরাজয়ের প্রতীক হিসাবে এখনো কাউন্ট করা হয়। কিন্তু তাদের তো শিক্ষা হচ্ছে না, আবার তারা ইরান আক্রমণ করলো। এরকম বহু দেশ, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, কি না করেছে, সব জায়গায় করেছে। একটা ব্যাপার হচ্ছে কি, যে আমেরিকার হয়তো শিক্ষাটা হতেই পারতো। আমেরিকার আপনি দেখেন যে জ্ঞান বিজ্ঞানের যে ডেভেলপমেন্ট, আজকে তারা তো বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, এতে তো কোনো সন্দেহ নেই। এবং আমেরিকা তার এই পজিটিভ জিনিসগুলো যদি আসলে বিশ্বের শান্তির জন্য কাজে লাগাতো, বা মিলেমিশে সবাইকে নিয়ে যে যদি সে বড় ভাই সুলভ আচরণ করেও
সবাইকে নিয়ে কাজ করতো, তাহলে সারা পৃথিবীতে শান্তি থাকতো। তবে এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আরেকটি যুদ্ধ থেমেছে, সেটা হচ্ছে কিউবা। ট্রাম্প কিন্তু বলেছিলেন কিউবাকে একটি শিক্ষা দিবে, কিন্তু এখন তিনি কি আর সাহস করবেন? মনে হয় না, কারণ এরই মধ্যে রাশিয়া কিউবায় কিন্তু হিউম্যানিটেরিয়ান এইড হিসেবে এক জাহাজ তেল পাঠিয়েছে, তাতে সম্ভবত 1,00,000 টন বা তারও বেশি তেল আছে, তেলবাহী জাহাজ। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই কাজ করেছে, এবং পুতিন কিন্তু ট্রাম্পকে ভেতর দিয়ে হুমকি দিয়েছে এবং তার কাছে মেসেজ গেছে। এবং ট্রাম্প যে এত যুদ্ধের জন্য পাগল হয়ে গিয়েছিল, তার পেছনে চীন এবং রাশিয়ার ভূমিকা তো অবশ্যই আছে। তো আপনি যে প্রশ্ন বলছিলেন যে আমেরিকার শিক্ষা হয় না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমেরিকার শিক্ষা ঠিকই হয়। আমেরিকার পলিটিক্যাল ফিগার যারা, তারা শিক্ষা ঠিকই নিতে পারে, কিন্তু তাদের এই শিক্ষা নিতে দেয় না যারা, সেই পেছনের শক্তি হচ্ছে সিআইএ এবং মোসাদ, ডিপ স্টেট। ডিপ স্টেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে একদম ঘোষণা দিল 2019 বা 18 সালে। দেয়ার 2 দিন পরে সেই ঘোষণা প্রত্যাহার করে নিল, বিকজ চাপ ওখান থেকে এসেছে যে আপনি বলেন কি স্যার, আপনি সিরিয়া থেকে যদি আমরা সেনা প্রত্যাহার করি তাই পুরোটা তো অবাধ বিচরণ করবে, সিরিয়া তো ঢুকে যাবে ইসরায়েলের দিকে, লেবানন আর সিরিয়া তো একদম এক হয়ে যাবে তখন। তো লেবাননের হুড়মুড় করে সিরিয়ার লেবাননের যোদ্ধাদেরকে সাহায্য। ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট এবার কি করলেন এই যুদ্ধের সময়? আপনার কাছে কোনো তথ্য? ইসরায়েলপন্থী যে প্রেসিডেন্ট, সেই ইসরায়েলের স্বার্থই রক্ষা করেছে। আমার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে এর ভেতরে HTS, হায়াত তাহরির শাম, হায়াতে তাহরির শাম, যেটা এই যে জুলানির সরকার, যে বাহিনীর প্রধান তিনি, এরা হিজবুল্লাহর সাথে কনফ্রন্টেশনে গেছে সীমান্তে বারবার, যাতে। আচ্ছা, আমি শেষ দিকে চলে এসে আমি লাস্ট প্রশ্ন করি আপনাকে। 2 সপ্তাহ যে যুদ্ধবিরতি হয়েছে, এটি কি আরো বাড়বে? আপনার কি মনে হয় না আবার 2 সপ্তাহ পর আমরা ভিন্ন কোনো ঘটনা দেখব? আমি 2-3টে ক্যালকুলেশন, আমরা জানি যে আগামী শুক্রবার কিন্তু পাকিস্তানে বসছে, হ্যাঁ, এই তো ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ইরান এবং আমেরিকার ভিতরে আলাপ আলোচনা, শান্তি প্রক্রিয়া, এই চুক্তি, যুদ্ধবিরতি, এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা হলেও এখানে কিন্তু অঘোষিত আরেকটা ফোর্স থেকে গেল ইসরায়েল কি করছে সেটা একটা বড় ব্যাপার, কারণ এই যুদ্ধটা মূলত ট্রাম্পকে টেনে এনেছে ইসরায়েল, এই যুদ্ধে ট্রাম্পকে টেনে এনেছে ইসরায়েল, অথচ সেই ইসরায়েল কিন্তু এই আলোচনার বাইরে থাকবে। সেক্ষেত্রে ইসরায়েল কি করছে সেটা একটা ব্যাপার। এখানে কে বড়, নেতানিয়াহু নাকি ট্রাম্প, ডিসিশনটা কে নেয়? আমার তো মনে হয় নেতানিয়াহু বড়। যদি তাই হয় তাহলে ট্রাম্পের কি কথা থাকবে? নেতানিয়াহু যদি বলে যে না, এই যুদ্ধবিরতি মানি না, এটা করা যাবে না, এই করতে হবে। এবং নেতানিয়াহু তো আইপ্যাকের একজন প্রতিনিধি, আর আইপ্যাক তো চালাই মার্কিন পলিটিক্স। সেক্ষেত্রে আইপ্যাক কি করছে, নেতানিয়াহু করছে, সেটা একটা বড় ফ্যাক্টর। তো তাদের লক্ষ্য তো ইরানকে শেষ করে দেওয়া, সেটা তো হয়নি। ইরানের সরকার পরিবর্তন, সেটা তো হয়নি। তাহলে এই যুদ্ধ তো শেষ হইল না, অর্থাৎ তাদের মিশন কিন্তু অ্যাকমপ্লিশ হয়নি। কেমন পরমাণু কর্মসূচি শেষ করতে পারলো না, ক্ষেপণাস্ত্র শেষ করতে পারলো না, সরকার পতন ঘটাতে পারলো না। তাহলে কি হলো? বরং এই যুদ্ধ করে জাতীয় ঐক্যটা, ন্যাশনাল ইউনিটি বেড়েছে, এবং মানুষ এখন দেশের জন্য আরও বেশি ডেডিকেটেড। এই ডেডিকেশনটা তৈরি হয়েছে বিপ্লবের পরে, যেরকম একটা ঐক্য হয়েছিল বা বিপ্লবের সময়, এখন সেরকম ঘটে গেল। তো সেক্ষেত্রে এই যুদ্ধবিরতি আসলে কন্টিনিউ করবে কিনা, 2 সপ্তাহ কন্টিনিউ করবে কিনা, সেটাও একটা প্রশ্ন। কারণ 2 সপ্তাহের প্রশ্ন কেন আসলো? তার মানে এখানে কিন্তু এরকম একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এর আগে যেহেতু ঘটেছে, এরকম ঘটনা এর আগে 2 বার ঘটিয়েছে তারা, সেক্ষেত্রে এই আশঙ্কা, এই সন্দেহ থাকছে যে যুদ্ধবিরতির কথা বলে দেখা গেল এর ভিতরেই তারা আরেকটু প্রস্তুতি নিয়ে, আরেকটু প্ল্যান করে যে কাজটা করতে চেয়েছিল হয়তো সেইটাই করে বসে থাকবে না। ডেফিনেটলি ইরান তো বসে থাকবে না, এবং ইরান তো সদা জাগ্রত। এখন আরেকটি কথা আছে যে আমেরিকার বা ইসরায়েলের লাস্ট অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা, কিন্তু ইরানে যদি পারমাণবিক বোমা মারে, আমেরিকার যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, যাদের মিডল ইস্টের যে দেশগুলো, সেখানে তার প্রভাব পড়তে পারে। এই জন্য তারা চিন্তা করছে। এটি আসলে কতটুকু বাস্তব? আমি মনে করি এটা এখনো পর্যন্ত হুমকির পর্যায়ে। কারণ হচ্ছে কি, এইটা 1945 সাল না, এটা 2026 সাল। যদিও আমি এটাও বলি যে পরমাণু অস্ত্রগুলো কাউকে শুভেচ্ছা জানানোর জন্য তৈরি করা হয়নি, ওগুলো মানুষ হত্যা করার জন্যই তৈরি করা হয়েছে।
এবং আমেরিকা ইতিহাস সৃষ্টি করেছে তারা পরমাণু বোমা ব্যবহার করতে পারে, তারা মানুষের একমাত্র বিরুদ্ধে। একমাত্র পৃথিবীতে। পেরেছে। সো সবকিছুই তাদের পক্ষে সম্ভব। বাট এখন যেহেতু 2026 সাল, পৃথিবী অনেক কিছু দেখেছে এবং পরমাণু বোমার ক্ষতিটা কি এটা মানুষ খুব প্রত্যক্ষ করেছে। এবং এই পরমাণু বোমা যখন মারবে বলে আলাপটা উঠলো, তখন কিন্তু জাপান প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করেছে, বিকজ তারাই এর প্রথম এবং প্রধান একমাত্র ভিকটিম। সেক্ষেত্রে আমেরিকা শত্রু মিত্র কোনো পক্ষেই আমেরিকার সাপোর্ট পাবে না। এবং এই ব্যাপারে রাশিয়া এবং চীনের প্রচণ্ড চাপ ছিল আমেরিকার উপরে। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকার অর্থনীতি কিন্তু চীনের কাছে ভীষণভাবে ধরা। সেক্ষেত্রে ইচ্ছা করলেই আমেরিকা অনেক কিছু করতে পারে। চীনের কাছ থেকে লোনও নিয়েছে তারা, প্রচুর প্রচুর লোন নিয়েছে। এই লোনগুলো যদি টান মারে তাহলে আমেরিকার অর্থনীতি আজকেই হুড়মুড় করে ভেঙে পড়বে। শুধুমাত্র চীন এই লোনগুলো টান মারে না দুইটা কারণে। একটা কারণ আপাতত দয়া দেখাচ্ছে, দ্বিতীয় কারণ যে আপনার ক্রয় ক্ষমতা যদি না থাকে তা আমি প্রোডাক্ট বানিয়ে আপনার কাছে বিক্রি করতে পারবো না। তো আপনার ক্রয় ক্ষমতা থাকতে হবে। আমেরিকার ক্রয় ক্ষমতা ধ্বংস হয়ে গেলে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ফলে চীন তার নিজের অর্থনীতির স্বার্থে আমেরিকার ক্রয় ক্ষমতাকে বাঁচিয়ে রেখে ওই লোন দেয়, ঋণ করে ঘি খাও, ব্যাপারটাই। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। খুব স্বস্তির খবর হচ্ছে, অন্তত আপাতত স্বস্তি, যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছে। সারা বিশ্বে অলরেডি তেলের দাম অনেক কমে গেছে। তেল নিয়ে আমরা অন্য জায়গায় না, অন্য দেশের কথা না বলি, বাংলাদেশের কথা বলি, কী অবস্থা হয়েছে আমরা দেখছি। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক এবং চিরতরেই বন্ধ হোক, সেটিই চাই। এবং সারা বিশ্বে মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ ইলিয়াস ভাই।